আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তাকে ধর্মগ্রন্থগুলোকে বাদ দিলে আমাদের কাছে কোনো উত্তর আছে কি? আজকের গল্পে এই উত্তর খুঁজতেই বেরিয়ে পড়েছিল কিছু মানুষ, যারা পাড়ি দিয়েছিল লক্ষ আলোকবর্ষ দূরে শুধুমাত্র খুঁজে বের করতে কে আমাদের সৃষ্টিকর্তা। তারা কি পেরেছিল জানতে? হয়েছিল এই যাত্রায় সফল? এই লম্বা সফরের সাক্ষী হতে থাকুন ভিডিওর শেষ অবধি, কারণ আজকের গল্প প্রমিথিয়াস সিনেমাকে নিয়ে। ইন্ট্রো চলতে থাক, ততক্ষণে লাইক করে দিতে পারেন, আর সাবস্ক্রাইব না করলে ঝটপট করে দিন। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই বিরান এক পৃথিবীকে, যেখানে মানুষ, জীব জন্তু, গাছপালা কিছুই নেই। আর হঠাৎ সেখানে একটা এলিয়েন স্পেসশিপ চলে আসে, আর তার নিচেই সমুদ্রের পাশে আরেক এলিয়েন দাঁড়িয়েছিল। সে সেখানে দাঁড়িয়ে এক ধরনের পানীয় পান করে, আর কিছুক্ষণের মধ্যেই তার পুরো শরীর ছাই হয়ে উড়ে যেতে থাকে। সেই ছাইগুলো যখন সমুদ্রের পানিতে মিশে যেতে থাকে, তখনই আমরা দেখতে পাই সে ছাই থেকে জীবনের মৌলিক উপাদান ডিএনএ তৈরি হচ্ছে, অর্থাৎ পৃথিবীতে জীবনের শুরু হচ্ছে। এরপরের সিনে আমাদের নিয়ে যাওয়া হয় সোজা ৩৫,০০০ বছর পরে, সাল ২০৯১, যেখানে মানব সভ্যতা অনেক উন্নত হয়ে গিয়েছে, আর তারা বৈজ্ঞানিক রিসার্চ করতে গিয়ে একটি গুহায় একটি প্রাচীন চিত্রকর্ম খুঁজে পায়, যেখানে এক মানুষ আকাশে একগুচ্ছ তারামণ্ডলীর দিকে হাত উঁচিয়ে ইশারা করছিল। এটি দেখে বিজ্ঞানীরা অনেক অবাক হয়ে যায়, কারণ তারা এমন একই আরও চিত্রকর্ম পৃথিবীর বিভিন্ন দেশে খুঁজে পেয়েছে। অবাক করার বিষয় হলো, চিত্রগুলোর বয়স কমসে কম ৩০ থেকে ৩৫,০০০ বছর পুরনো। আর এত বছর আগে এত দূরের সভ্যতা কিভাবে একই রকম চিত্রকর্ম তৈরি করেছিল, এটি জানার জন্য বিজ্ঞানীদের একটি বোর্ড মিটিং হয়। সেখানে থাকা এক বিজ্ঞানী তার অনুমান সবাইকে জানায়। সে বলে, পৃথিবীর যে প্রান্তে এই চিত্রগুলো খুঁজে পাওয়া যাক না কেন, সব প্রান্তেই মানুষগুলো একই তারামণ্ডলীর দিকে ইশারা করছে। হতে পারে সেখানে কেউ রয়েছে, সেখান থেকে কেউ এসেছে। আর সব চিত্রকর্মেই এক প্রার্থনারত ভাবমূর্তি রয়েছে, যা হতে পারে ওই তারামণ্ডলীর কেউ আমাদের সৃষ্টি করেছে, আর তারা চায় আমরা তাদের খুঁজে বের করি। তার এই মতামত সেখানে সবার কাছে গ্রহণযোগ্য মনে হয়। আর যেহেতু সময়টা ছিল ২০৯১, তাই মানুষও ছিল অনেক উন্নত। তারা ১৭ জনের একটা টিম তৈরি করে সেই দূরের তারামণ্ডলতে যাবার জন্য। অনেক পরীক্ষা নিরীক্ষা শেষে তারা ১৭ জন রওনা হয় সেই তারামণ্ডলীর দিকে। এখানে তারা সবাই তাদের স্পেসশিপে ২৮ মাসের জন্য ডিপ স্লিপে চলে যায়। এখন স্পেসশিপে শুধু একজন মানুষই জাগ্রত থাকে, যার নাম হলো ডেভিড। আসলে ডেভিড কোনো মানুষ নয়, সে ছিল খুবই অ্যাডভান্স একটি রোবট। এখন যাত্রাপথে ২৮ মাস কেটে যায়, আর তাদের স্পেসশিপ পৌঁছে যায় সেই তারামণ্ডলীতে অবস্থিত একটি গ্রহে। ডেভিড তাদের সবাইকে জাগিয়ে তোলে, কিন্তু তারা সবাই সেই গ্রহটি দেখেই বুঝতে পারে সেখানে কোনো জনমানব বা সামান্যতম দৃশ্যমান প্রাণেরও উপস্থিতি নেই। সব কিছু বিরান পড়ে আছে। কিন্তু হঠাৎই তারা একটি অদ্ভুত আকৃতির স্ট্রাকচার সেখানে দেখতে পায়। তারা বুঝে যায় এটি কোনো প্রাকৃতিক স্ট্রাকচার নয়, কারণ প্রকৃতি কখনো সমান্তরাল কোনো স্ট্রাকচার তৈরি করে না। এখন তারা ধীরে ধীরে তাদের স্পেসশিপকে সেই স্ট্রাকচারের কাছে ল্যান্ড করায়। তাদের মাঝে একজন বলে, আমাদের এখনই সেখানে গিয়ে দেখা উচিত। কিন্তু স্পেসশিপের পাইলট তাদের জানায় যে রাত হতে মাত্র ৬ ঘন্টা বাকি, তাই তাদের উচিত হবে আগামীকাল সকালে যাওয়া। কিন্তু সেখানের এক সায়েন্টিস্ট বলে, আমি এখনই সেখানে যেতে চাই, আমি দেখতে চাই সেখানে কি রয়েছে। আর তারা তাদের স্পেস স্যুট পরে সেখানে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। যদিও সেখানকার আবহাওয়া, পরিবেশ সব কিছুই ছিল পৃথিবীর মতো, কিন্তু সেখানে কার্বন ডাইঅক্সাইড ছিল পৃথিবীর চেয়ে ৩% বেশি, যা ছিল তাদের জন্য খুবই ক্ষতিকর। তাই তারা তাদের স্পেস স্যুটের হেলমেট লাগিয়ে সেই স্ট্রাকচারের দিকে রওনা হয়। আর তারা এখন সেই স্ট্রাকচারের ভিতরে তাদের স্ক্যানার ড্রোনগুলো ছেড়ে দেয়। সেই ড্রোনগুলো সে পুরো স্ট্রাকচারের একটা 3D স্ক্যান করে পাঠাতে থাকে স্পেসশিপে থাকা আরেকজন বিজ্ঞানীর কাছে। তারা সেই স্ট্রাকচারের ভেতরে হাঁটতে হাঁটতে এমন একটি জায়গায় পৌঁছায়, যেখানে উপর থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছিল। এখানে চার্লি তার হাতে থাকা ডিভাইসটি দেখতে পায় সেখানে আবহাওয়া একদম পৃথিবীর মতো। তাই সে সাহস করে তার হেলমেটও খুলে ফেলে। ডক্টর শ তাকে অনেক নিষেধ করতে থাকে, কিন্তু এখন চার্লি তার হেলমেট খুলে ফেললেও তার কিছুই হয় না। তারা সবাই বুঝতে পারে এখানকার আবহাওয়া একদম নিরাপদ। আর এটি দেখে সেখানে থাকা বাকি সায়েন্টিস্টরাও তাদের হেলমেট খুলে ফেলে। তারা সেখানে একদম পৃথিবীর মতো শ্বাস নিতে পারছিল, কারণ সেই স্থানের আবহাওয়া ছিল একদম পৃথিবীরই কোনো গুহার মতো। এদিকে তাদের সাথে থাকা রোবট ডেভিড সেই স্ট্রাকচারের ভিতর হাঁটতে হাঁটতে এমন একটি দেয়ালের কাছে পৌঁছে যায়, যে দেয়ালে অদ্ভুত এক ধরনের নিশান আঁকানো ছিল।
যার উপরে ছিল গ্লু এর মতো আঠালো পদার্থ। আর ডেভিড তার আঙুল দিয়ে সেই নিশানের উপর দিয়ে লাইন টানতে থাকে, আর সেই লাইন টানার কারণে সেই স্ট্রাকচারের ভিতরে বড় বড় আবছায়া 3D এক্স-রে আকৃতির বিশাল বিশাল এলিয়েন দৌড়াতে থাকে, আর সেই আকৃতিগুলো তাদের ভেদ করে চলে যেতে থাকে। এটি দেখে বিজ্ঞানীরা সবাই ভয় পেয়ে যায়, আর কিছু দূর এগিয়ে গিয়ে তারা দেখতে পায় সব আকৃতি পালিয়ে গেলেও একটি আকৃতি সেখানে পড়ে যায়, আর সে পালানোর আগেই একটি দরজা উপর থেকে এসে তার মাথার উপরে পড়ে যায়, আর সাথে সাথে সে আকৃতিগুলোও গায়েব হয়ে যায়, সেখানে অন্ধকার হয়ে আসে। আর তারা সবাই তাদের লাইট জ্বালিয়ে সেই আকৃতির কাছে গিয়ে দেখতে পায় সেখানে সত্যি একটি লাশ পড়ে আছে, যেটি ছিল অনেক বড়, আর সে লাশের মাথাটি দরজার অপর পাশে কাটা অবস্থায় পড়েছিল। এখানে দৌড়াতে থাকা সেই আকৃতিগুলো ছিল আমাদের পৃথিবীর সিসিটিভি ফুটেজের মতো। সেই আকৃতিগুলো দৌড়ানোর ঘটনাটি ঘটেছিল অনেক হাজার বছর আগে। এটি ব্যাস একটি রেকর্ডেড ভিডিওর মতো প্লে হয়েছিল সেখানে। এখন তারা দেখতে পায় সেই বিশাল লাশটির শরীর তো তাদের দিকেই পড়েছিল, কিন্তু তার মাথা ছিল দরজার অপর পাশে। এখন দরজা কিভাবে খোলা যায় এই ব্যাপার নিয়ে সবাই চিন্তিত ছিল, কিন্তু তখনই ডেভিড সেই দেয়ালে আঁকানো নিশানের উপর আবার তার আঙুল দিয়ে লাইন টানতে থাকে, আর সাথে সাথে সেই দরজাটি খুলে যায়। এখন তারা সবাই দেখতে পায় দরজার এই পাশে সত্যি সে লাশটির মাথা কাটা অবস্থায় পড়েছিল। এখন তারা দরজার এই পাশে আসতেই দেখতে পায় দেয়ালে এক বিশাল বড় অদ্ভুত একটি চিত্রকর্ম, আরও সেখানে ঘড়ির মতো কিছু স্ট্রাকচারও ছিল। কিন্তু তারা সেই ঘরে ঢোকার সাথে সাথে সেখানের আবহাওয়া, পরিবেশ সব কিছু বদলে যেতে থাকে। সেখানে থাকা দেয়ালে বিশাল চিত্রকর্মটি গলে যেতে শুরু করে, আর ডক্টর শ তাদের সবাইকে বলে আমাদের জলদি এই ঘর ত্যাগ করতে হবে, কারণ এখানকার পরিবেশ বদলাতে শুরু করেছে। এদিকে ডেভিড সেখানে অনেকগুলো পাত্রে কালো ঘন তরল পদার্থ পড়ে থাকতে দেখে। সে তার থেকে কিছুটা হাতে নিয়েই অদ্ভুতভাবে বলে ওঠে, এই তো জীবনের নিশান। অর্থাৎ জীবন তৈরির মৌলিক উপাদান ডিএনএ ছিল সেখানে, যার মাধ্যমে এলিয়েনরা সে জায়গায় বিভিন্ন ধরনের নতুন নতুন প্রজাতি তৈরি করছিল। এসবের মাঝে স্পেসশিপ থেকে তাদের কাছে কল আসে, আর তাদের জানানো হয় জলদি তোমরা সবাই স্পেসশিপে ফিরে আসো, কারণ এখানে ভয়ানক একটি ঝড় আসতে চলেছে, আর আমরা 15 মিনিটের ভিতরে স্পেসশিপের সকল দরজা বন্ধ করে দেব। এখন ডক্টর শ সেই এলিয়েনের মাথা একটি ব্যাগে তুলে নিয়ে সবাই মিলে দ্রুত সেই স্ট্রাকচার ত্যাগ করে স্পেসশিপের দিকে আসতে থাকে। এদিকে ডেভিড কাউকে কিছু না বলে সেখানে থাকা একটি কালো তরলের পাত্র তুলে নেয়, আর সেটি নিয়ে সেই স্পেসশিপে চলে আসে। এখন ডেভিড এমনটি কেন করলো তা আমরা ধীরে ধীরে জানতে পারবো। এখন আমরা দেখতে পাই একটি বিশাল ভয়ানক তুফান ততক্ষণে সেখানে আঘাত করেছে। ডক্টর শ কোনো রকমে স্পেসশিপে পৌঁছে গেলেও তার হাত থেকে সেই মাথাটি স্পেসশিপ থেকে বাইরে পড়ে যায় ঠিক শেষ মুহূর্তে। সে আবার সেটি নেওয়ার জন্য বাইরে চলে যায়, আর এবার চার্লি ডক্টর শকে কোনো রকমে বাঁচিয়ে নেয়। তারা সবাই এখন নিরাপদে স্পেসশিপে পৌঁছে যায়, কিন্তু তাদের মাঝে থাকা দুজন বিজ্ঞানী এখনও সেই স্ট্রাকচারের ভেতরেই রয়ে গিয়েছিল, কারণ তারা দুজন দলছুট হয়ে অন্যদিকে চলে গিয়েছিল। স্পেসশিপে থাকা বাকি বিজ্ঞানীরা তাদের দুজনকে জানায় তোমরা আজ রাত সেখানেই থাকো, কারণ বাহিরে ভয়ানক তুফান এসে গেছে। আগামীকাল সকালে আমরা ঠিক তোমাদের নিতে আসব। এদিকে ডেভিড সেখান থেকে নিয়ে আসা পাত্রটি খুলে দেখতে পায় সেখানে ছিল 3টি টিউব, যার প্রত্যেকটিতে ছিল জীবন তৈরির জন্য আলাদা আলাদা ডিএনএ। সেখান থেকে ডেভিড এক ফোঁটা ডিএনএ নিয়ে চার্লি অর্থাৎ ডক্টর শ এর বয়ফ্রেন্ডের ড্রিঙ্কসে মিলিয়ে দেয়, আর চার্লি সেই ড্রিঙ্কস খেয়েও ফেলে। ডেভিড আসলে অনেক বুদ্ধিসম্পন্ন এক রোবট ছিল, সে জানতে চাচ্ছিল এই নতুন ডিএনএ মানব শরীরে কেমন প্রভাব ফেলে। এদিকে ডক্টর শ তার সাথে নিয়ে আসা সেই মাথাটির উপর এক্সপেরিমেন্ট করতে থাকে। সে সেই মাথায় একটি ইঞ্জেকশন লাগিয়ে দেয়, আর হাই ভোল্টেজের কারেন্ট শক দিতে থাকে। এর ফলে সেই কাটা মাথার মাংসপেশিতে যেন জীবন ফিরে আসে। সেটি নড়াচড়া করতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওভার ভোল্টেজের কারণে সেই মাথাটি তাদের সামনে ফেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে রাতের বেলা ডেভিডের ড্রিঙ্কস খাওয়া চার্লি আর ডক্টর শ এর মাঝে শারীরিক মেলামেশা হয়। এদিকে সকাল হতে হতেই তাদের উপরে নির্দেশ আসে সেই স্ট্রাকচারে গিয়ে পুনরায় তাদের আটকে পড়া দুজন সাথীকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, কারণ কাল রাত থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে গত রাতে সেখানে আটকে পড়া দুজন সেই কালো তরলের পাত্র থেকে বেরোনো একটি নতুন প্রজাতির সাপের মতো প্রাণীকে দেখতে পায়। তারা সেটিকে সাধারণ একটি এলিয়েন ভেবে নেয়, কিন্তু সেই জন্তুটি ছিল অসম্ভব রকম শক্তিশালী আর বিপজ্জনক। সেই ছোট্ট সাপটি সেই রাতেই দুজন বিজ্ঞানীকে সেখানেই মেরে ফেলে। এখন বাকি বিজ্ঞানীরা সেখানে পৌঁছালে তারা সেখানে তাদের দুজনের লাশ পড়ে থাকতে দেখে। তারা সেই স্ট্রাকচারে একদিন আগে যে স্ক্যানারটি ছেড়েছিল সেটি এখন এমন একটি জায়গায় এসে স্থির হয়ে পড়েছে, কারণ তার সামনে আর যাবার কোনো রাস্তা ছিল না, দরজাটি ছিল বন্ধ। এবার ডেভিড সেখানে গিয়ে দেয়ালে থাকা একটি নিশানের উপর আবার লাইন টানা শুরু করে, ফলে সেই দরজা
দরজাটিও খুলে যায়। এখন সে দেখতে পায় দরজার এপাশে এক বিশাল ফাঁকা চেম্বার রয়েছে, আর সেখানে রয়েছে আরও বেশ কয়েকটি বড় বড় ডিপ স্লিপ চেম্বার আর বড় বড় কয়েকটি চেয়ার। আর সে চেয়ারের চারপাশে ছিল অনেকগুলো বাটন, আর ডেভিড সেই বাটনগুলো প্রেস করতে সিসিটিভি ফুটেজের মতো 3D এক্সরে টাইপ ফুটেজ পুনরায় চালু হয়ে যায়। আর সে দেখতে পায় সেখানে বিশাল আকৃতির কিছু এলিয়েন আসে, আর তারা কিছু বাটন প্রেস করে, আর সেখানে পুরো মহাবিশ্বের একটি 3D ভিশন চলে আসে। আর এলিয়েনেরা নিজেদের মাধ্যমে কিছু কথাবার্তা বলতে থাকে, আর সেই 3D ভিশনের মাঝখানে ছিল আমাদের পৃথিবী পয়েন্ট করা, অর্থাৎ এই এলিয়েনরা আমাদের পৃথিবীর দিকে আসছিল। এর কিছুক্ষণ পরেই সব ফুটেজ বন্ধ হয়ে যায়, আর ডেভিড সেখানে একটি স্লিপিং চেম্বার দেখতে পায়, যেখানে এখনও একটি বিশাল আকৃতির এলিয়েন জীবিত ডিপ স্লিপে ঘুমিয়েছিল। এদিকে সেই স্ট্রাকচারের ভেতরে থাকা চার্লির শারীরিক অবস্থা ততক্ষণে খারাপ হতে থাকে। ডক্টর শ চার্লির চোখ দেখে বুঝে যায় যে তার কোনো ভয়ানক সমস্যা হয়েছে, কিন্তু তারা কেউ জানতোই না গত রাতে ডেভিড চার্লির ড্রিঙ্কসে যে নতুন প্রজাতির ডিএনএ মিশিয়ে দিয়েছে তারই রিয়াকশনে চার্লির অবস্থা এত খারাপ। ডক্টর শ স্পেসশিপে জানায় চার্লির শারীরিক অবস্থা খুবই খারাপ, জলদি স্পেসশিপের দরজা খোলো। সে কোনো রকমে চার্লিকে নিয়ে স্পেসশিপের কাছে পৌঁছালেও স্পেসশিপের কমান্ডার বলে, আমি কোনোভাবেই ভাইরাস ইনফেক্টেড কাউকে স্পেসশিপের ভিতরে ঢুকতে দিতে পারবো না। আর সে তার হাতে আগুন জ্বালানোর একটি যন্ত্র নিয়ে সেখানে চার্লিকে পুড়িয়ে দিতে চলে আসে। বাকি বিজ্ঞানীরা তাকে নিষেধ করলেও চার্লি নিজেই বলে, আমাকে পুড়িয়ে দাও, কারণ সেই অসহ্য যন্ত্রণায় চার্লি বুঝে গিয়েছিল সে আর বাঁচবে না। এখন মিশন কমান্ডার চার্লিকে সেখানে জীবন্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলে, আর এই ভয়ানক দৃশ্য দেখে ডক্টর শ সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এখন ডক্টর শ এর জ্ঞান ফিরলে সে দেখতে পায় ডেভিড তার কিছু পরীক্ষা নিরীক্ষা করছে, আর ডেভিড তাকে জানায় সে গর্ভবতী, সে শীঘ্রই মা হতে চলেছে। ডক্টর শ অবাক হয়ে যায়, কারণ তার কিছু শারীরিক সমস্যার কারণে সে কখনোই মা হতে পারতো না বলতে সে জানতো। এদিকে সে জানতে পারে সে 3 মাসের গর্ভবতী, যা ছিল অসম্ভব, কারণ গত 28 মাস হলো সে তো স্লিপিং চেম্বারেই ডিপ স্লিপে ছিল। তাহলে এই সব কিছু হচ্ছিল কিভাবে? আসলে এই সব কিছু হচ্ছিল ডেভিডের নতুন ডিএনএ মেশানো ড্রিঙ্কস খাওয়া চার্লির সাথে ডক্টর শ এর শারীরিক সম্পর্কের কারণে। আর এসবের মাঝে ডক্টর শ এর পেইন শুরু হয়ে যায়। সে ডেভিডকে বলে, আমি এই বাচ্চাকে বের করে ফেলতে চাই, কিন্তু ডেভিড তাকে বলে, এখানে এটি পসিবল নয়, আমি আপনাকে ডিপ স্লিপে রাখবো, আর পৃথিবীতে গেলে আমরা এটিকে বের করে ফেলবো। কিন্তু ডক্টর শ তার কথা না শোনায় ডেভিড তাকে এক ইনজেকশন দেয়, যার ফলে ডক্টর শ সেখানে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে দেখতে পায় দুজন লোক তাকে ডিপ স্লিপে রাখার জন্য প্রস্তুত করছে, কিন্তু ডক্টর শ এখানে তাদের মেরে কোনো রকমে সেখানে থাকা একটি হাইটেক সার্জারি মেশিনের কাছে এসে পৌঁছায়। মেশিনটি এতটাই অ্যাডভান্স ছিল যে সেটি যে কোনো ধরনের অপারেশন করে দিতে পারত। ডক্টর শ মেশিনটিকে সিজারিয়ান অপারেশন করার কমান্ড দিয়ে সেখানে শুয়ে পড়ে। আর এখানেই চলে আসে সিনেমার সবচেয়ে R-রেটেড সিন, যেখানে ডক্টর শ এর পেট কেটে তার ভেতর থেকে অদ্ভুত এক জন্তুকে বের করে আনা হয়। আর ডক্টর শ কোনো রকমে তার অপারেশন শেষ করে দৌড়াতে দৌড়াতে এক রুমে চলে আসে। সেখানে সে দেখতে পায় তার টিমের সব বিজ্ঞানীরা সেখানে দাঁড়িয়ে আছে, আর সেখানে এক বৃদ্ধ লোক যে সবে মাত্র স্লিপিং চেম্বারে ডিপ স্লিপ থেকে জেগে উঠেছে। এখানে এই বৃদ্ধ লোকটি পুরো মিশনের সম্পূর্ণ খরচ দিয়েছিল, আর এই মিশন কমান্ডার যে মেয়েটি সেটি আসলে তারই মেয়ে। আর এইসব করার একমাত্র কারণ হলো ডক্টর শ মিশন শুরুর আগে তাকে বলেছিল, আমরা যদি আমাদের সৃষ্টিকর্তাকে খুঁজে পাই তাহলে আমরা তাদের থেকে আমাদের বয়স কমিয়ে নিতে পারবো, যুবক হয়ে অনেক দিন বেঁচে থাকতে পারবো। বৃদ্ধ লোকটির বয়স ছিল 100 বছর, আর সে অমর হবার আশাতেই এই মিশনের সম্পূর্ণ টাকা দিয়েছে। কিন্তু এসব শুনে ডক্টর শ বলে, এটি আর সম্ভব নয়, কারণ আমাদের সৃষ্টিকর্তারা নিজেরাই সবাই মারা গেছে। আর এখন ডেভিড বলে, না, সবাই নয়, এখনও একজন জীবিত রয়েছে, আর সে স্লিপিং চেম্বারে রয়েছে, আমরা তার সাথেই দেখা করতে যাচ্ছি। এখানে স্পেসশিপের পাইলট চলে আসে, আর সে বলে এটি কিন্তু এলিয়েনদের হোম প্ল্যানেট নয়, এটি অন্য একটি গ্রহ যেটিকে তারা রিসার্চ সেন্টারের মতো ব্যবহার করেছিল, আর তারা এখানে সব কিছু ধ্বংসকারী একটি ভয়ানক হাতিয়ার তৈরি করছিল। কিন্তু সেই জৈবিক জীবন্ত হাতিয়ার এতটাই ভয়ানক ছিল যে সেটি তাদের নিজেদেরই বিনাশ ঘটিয়ে ফেলে। আর এখন আমাদের ঘরে ফিরে যাওয়া উচিত। কিন্তু ডক্টর শ বলে তাদের মাঝে একজন এখনো জীবিত আছে, আর আমি জানতে চাই তারা কেন আমাদের সৃষ্টি করেছে, আর কেনই বা তারা জীবন্ত এক ধ্বংসকারী হাতিয়ার তৈরি করছে। তাই ডক্টর শ তার পুরো টিমকে সাথে করে নিয়ে সেই বিশাল ফাঁকা চেম্বারে চলে যায়। এদিকে স্পেসশিপে থাকা বিজ্ঞানীরা সেই ড্রোন স্ক্যানারের সাহায্যে সেই পুরো স্ট্রাকচারের স্ক্যানিং সম্পন্ন করে ফেলে। তারা দেখতে পায় এটি কোনো পিরামিড বা গুহা নয়, সেটি ছিল একটি বিশাল আকৃতির এলিয়েন স্পেস
স্পেসশিপ। এদিকে ডেভিড সে চেম্বারে গিয়ে তাদের বলতে থাকে, আমি এর আগে এখানে এসে দেখেছি তারা আমাদের পৃথিবীর দিকে যাচ্ছিল, কিন্তু কোনো সমস্যার কারণে হয়তো তারা এখানে আটকে পড়ে মারা গেছে। ডক্টর শ বলে তারা এমন ধ্বংসকারী হাতিয়ার নিয়ে কেন পৃথিবীর দিকে যাচ্ছিল। ডেভিড বলে তারা কোনো নতুন একটি প্রজাতির সৃষ্টির আগে আমাদের পৃথিবীর সব প্রজাতিকে ধ্বংস করে নতুন করে শুরু করতে চেয়েছিল। এখন ডেভিড সেই চেম্বারে থাকা বিশাল এলিয়েনটিকে জাগিয়ে তোলে, আর তার মিশন কমান্ডার ডেভিডকে তার সাথে কথা বলতে বলে, কারণ ডেভিড অনেক রকমের ভাষা জানত। ডেভিড এলিয়েনটির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সেই বিশাল এলিয়েনটি তার কোনো কথা না শুনে তার মাথা ছিঁড়ে একদম আলাদা করে ফেলে। ডক্টর শ এর সব সাথীদের সে সেখানেই মেরে ফেলে। ডক্টর শ কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে সেই স্পেসশিপ থেকে পালিয়ে আসতে থাকে, আর সেই এলিয়েনটি তাদের পয়েন্ট করা গন্তব্য অর্থাৎ আমাদের পৃথিবীর দিকে তার স্পেসশিপ উড়ান দিতে থাকে। এখন ডক্টর শ তার স্পেসশিপে জানায় যে করেই হোক এই এলিয়েন স্পেসশিপকে আটকাও, কিন্তু তারা বলে তুমি স্পেসশিপে ফিরে আসো, তারা যেখানে খুশি যাক, আমরা ঘরে ফিরব। কিন্তু ডক্টর শ তাদের কাতর গলায় জানায় যদি তোমরা এই স্পেসশিপে আটকাতে না পারো তাহলে ফিরে যাবার জন্য কোনো ঘরই থাকবে না, কারণ এই স্পেসশিপ যাচ্ছে আমাদের পৃথিবীকে ধ্বংস করার জন্য। এটি শুনে স্পেসশিপে থাকা পাইলট সেই এলিয়েন স্পেসশিপের পিছু নেয়, আর তাদের স্পেসশিপকে সেই এলিয়েন স্পেসশিপের সাথে ক্র্যাশ করে দেয়, আর দুটি স্পেসশিপই সেখানে ধ্বংস হয়ে মাটিতে পড়তে থাকে। এতক্ষণে সেখানে থাকা সবাই মারা গিয়েছিল, আর ডক্টর শ সেখানে থাকা অবশিষ্ট স্পেসশিপের মাঝে কিছু জিনিসপত্র আনতে চায়, আর সে বুঝতে পারে সেখানে আরও কেউ একজন জীবিত রয়েছে। সে এগিয়ে গিয়ে দেখতে পায় সেই ঘরে যেখানে তার সিজারিয়ান হয়েছিল, আর তার পেট থেকে একটি জন্তু বার করা হয়েছিল, সেটি এখন বিশাল বড় এক জানোয়ারে পরিণত হয়েছে। এদিকে ডেভিড তার মাথা আলাদা হবার পরেও ডক্টর শকে জানায় তুমি ওখান থেকে পালাও, কারণ সেই এলিয়েনটি বেঁচে গেছে আর সে তোমাকে মারতে যাচ্ছে ওখানে। ডেভিড যেহেতু রোবট ছিল তাই সে মাথা আলাদা হবার পরেও কথা বলতে পারছিল, কিন্তু ততক্ষণে ডক্টর শ এর উপর সেই এলিয়েনটি হামলা করে বসে তাকে মারার জন্য। কিন্তু সুযোগ বুঝে ডক্টর শ সেই বিশাল জন্তুটিকে আটকে রাখা সিজারিয়ান রুমের দরজাটি খুলে দেয়, আর সেই ঘরে থাকা বিশাল জন্তুটি সেখানে থাকা এলিয়েনটিকে জড়িয়ে পেঁচিয়ে ধরে সেখানেই মেরে ফেলে। ডক্টর শ সেখান থেকে কোনো রকমে পালিয়ে গেলেও সে এখন একদম হার মেনে নিয়েছিল। কিন্তু তখনই ডেভিড তাকে বলে তুমি আমাকে পুনরায় তৈরি করতে সাহায্য করো, কারণ এখানে আরও অনেক স্পেসশিপ রয়েছে, আমি সেগুলো চালাতে জানি, আমরা দুজনে একসাথে এখান থেকে বেরিয়ে যাব। এখন ডক্টর শ ডেভিডকে বলে আমি পৃথিবীতে ফিরতে চাই না, বরং আমি সেখানে যেতে চাই যেখান থেকে এই এলিয়েনরা এসেছিল। ডেভিড বলে কিন্তু সেখানে গিয়ে তুমি হাসিল কি করতে চাও? ডক্টর শ বলে তারা আমাদের সৃষ্টি করেছে, কিন্তু তারাই আবার আমাদের ধ্বংস করতে যাচ্ছিল, আমি জানতে চাই তারা কেন আমাদের মারতে চায়। এরপর ডক্টর শ ডেভিডের কাটা মাথা আর তার শরীর নিয়ে সেখান থেকে অন্য একটি স্পেসশিপে চলে যায়, আর তারা দুজনেই সেই স্পেসশিপে করে সেই এলিয়েন গ্রহের দিকে পুনরায় রওনা হয়। এদিকে ডক্টর শ এর কাছে মারা যাওয়া সেই এলিয়েনটি শরীর চিরে আরেকটি ভয়ঙ্কর জন্তু বেরিয়ে পড়ে, আর সে জোরে চিৎকার করতে থাকে। এরই সাথে সাথে আজকের গল্প শেষ হয়ে যায়। সিনেমাটির প্লট, কাহিনী, সিনেমাটোগ্রাফি বা ভিএফএক্স যাই বলেন না কেন সব কিছুই আপনাকে মুগ্ধ করে দেবে। এই সিনেমার আরেকটি পার্ট রয়েছে যার নাম হলো এলিয়েন কভিনেন্ট। খুব শীঘ্রই সেই গল্প আসতে চলেছে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আজকের গল্প আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।